হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই নন্দিনী তটিনীদের বাড়িতে এসেছে, এসে তটিনীকে সাবধান করছে যে তুই একটু লোকাল থানাতে গিয়ে একটা এফআইআর করিয়ে আয়, তোদের কিন্তু অনেক বড় বিপদ সামনে। বলছে বিপদ বলতে? বলে এটা তো নতুন কথা নয় যে তোকে আমাকে নতুন করে বলতে হবে। বলছে এফআইআর করা মানেই যে ওরা এফআইআরটা নেবে এমনটা তো নয়। আমি কার বিরুদ্ধে এফআইআর করবো? কর্ণ চ্যাটার্জি ওদের বিরুদ্ধে? তুই তো জানিস যে এতে কোনো কাজই হবে না, এর আগেও কোনো কাজ হয়নি। তখন নন্দিনী বলছে সাবধানের কোনো মান নেই, তোকে এটা করতেই হবে। নিজেদের কথা না ভাবলে অন্ততপক্ষে বাচ্চাদের কথা ভেবে কর। বলছে দরকার পড়লে পুলিশের সাহায্য নিবি, তোরা স্বামী স্ত্রী পাশাপাশি যাবি, গার্ড দিয়ে বাচ্চাগুলোকে নিয়ে যাবি। নন্দিনী বলছে এইভাবে বাঁচা যায় নাকি? তখন তটিনী বলছে আর কি যে এইভাবে বাঁচা যায় নাকি। নন্দিনী বলছে কি আর করবি, না হলে তোকে কেসটা থেকে সরে আসতে হবে। শিবপ্রসাদ বলছে ও কেস থেকে সরবে না, জলে যখন নেমেছে ওকে কুমিরের সাথে লড়াই করতেই হবে। আপনি চিন্তা করবেন না, কেস চলবে। আমরা রোজ দুবেলা জীবনযুদ্ধে লড়ছি, হয়তো মরছি, এবার না হয় একেবারেই মরবো। তটিনী বলছে কিন্তু আমার ছেলে মেয়েদের যদি কিছু হয়ে যায়? পরশুরাম বলছে কিচ্ছু হবে না, নিশ্চিন্তে থাকো। বলে তুমি এত শিওর হয়ে বলছো কি করে? কি করে তুমি এত নিশ্চিন্ত হচ্ছ আমি কিচ্ছু বুঝতে পারছি না। নন্দিনীকে বলছে জানিস দিদি, এই হাউজিং কমপ্লেক্সে কিছু আশ্চর্যজনক ঘটনা ঘটছে। যেমন হাউজিং কমপ্লেক্সের কিছুজন বলছিল দুজন লোককে নাকি এর আগে টেনে হিচড়ে বের করা হয়েছে। আমার ঘর থেকে রক্ত পাওয়া গেছে, জানিস? সেটা নাকি, যদিও ও বলেছে যে মাছের রক্ত, কিন্তু আমার মনে হচ্ছে সেটা মানুষের রক্ত। তারপর ওকে লক্ষ্য করে দুবার গুলি ছোড়া হয়েছে। একবার তো পপকর্নের প্যাকেটে গুলি লেগে যায়, তাই ও বেঁচে যায়। বলছে পিকোকে কিডন্যাপ করার চেষ্টা করা হচ্ছিল। কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। তখন নন্দিনী বলছে অবাক তো, সত্যি তো অবাক করা ব্যাপার এগুলো। বলছে একটা কথা বলতো। নন্দিনী বলছে তোরা সেদিন সেদিন যখন দিতে গেছিলি, মানে ওর বোন আরাধ্যাকে, তখন যে বাউন্সারদের সঙ্গে যে লড়াইটা হচ্ছিল সেখানে তো পরশুরাম ছিল, তোরা কি দেখেছিলিস? নন্দিনী তখন বলছে আমি তো জানি না, আমি তো সেইভাবে ওখানে ছিলাম না। আর ও তো গাড়ির মধ্যে বসেছিল। বলে সেদিন কি বাড়ি থেকে এসেছিল, মানে পরশুরাম? বলছে না, আমি পরশুরামকে দেখিনি। তটিনী বলছে শিবপ্রসাদ কিন্তু একটু চুপচাপ আছে, কারণ এই কথাগুলো তো ও চায় না যে আলোচনা হোক, কারণ ও তো খুব গোপনে কাজকর্ম করছে। নন্দিনী বলছে সব কেমন যেন আমার একটা ধাঁধা লাগছে। শিবপ্রসাদ বলছে আপনি এত ভাবছেন কেন? এত ভাববেন না। বলছে বসুন, আমি বরং একটু চা করে আনি। তরুণী বলছে তুমি বসো, আমি বানাচ্ছি। বলে না না, বড় শালিকা বলে কথা, একটু চা বিস্কুট ব্যবস্থা করবো না তা কি হয়? এরপরে তটিনী তার দিদিকে প্রশ্ন করছে যে কবির তো কর্ণ চ্যাটার্জির সব থেকে দুর্বলতম জায়গা, তো সে জেলে থাকাকালীন কি কিছু করতে পারে কর্ণ? তোর কি মনে হচ্ছে? নন্দিনী বলছে কর্ণ চ্যাটার্জি যে কোনো উপায়ে জিততে চাইছে। তখন কিন্তু শিবপ্রসাদ পুরো পরশুরামের রূপে বলছে লাভ নেই, কর্ণের রথের চাকা পুরো মাটিতে বসে গেছে। বলছে যুদ্ধে উনি জিতবেন না। নন্দিনী আর তটিনী কিন্তু খুব অবাক, বিশেষ করে তো নন্দিনী। তটিনী বলছে তুমি এত আত্মবিশ্বাসের সাথে বলছো কি করে? নন্দিনী বলছে তোমার মুখ চোখ যেন কেমন একটা লাগছে, অদ্ভুত, পুরো অন্যরকম মানুষ লাগছে। তটিনী বলছে হ্যাঁ ঠিক তাই, একদম অন্যরকম মানুষ মনে হচ্ছে তোমাকে। শিবপ্রসাদ বলছে এতে অন্যরকম মানুষ লাগার কি আছে? তারপর আবার হেসে বলছে বসুন, বসো, আমি তোমার জন্য চা বানিয়ে আনি। বলে চা বানাতে চলে যায়। নন্দিনী বলছে ও যতই বলুক, ওর মধ্যে অন্য মানুষ মনে হচ্ছে, ওর মধ্যে একদম আমি ওই ছাপোষা মানুষ দেখতে পেলাম না। এরপর নন্দিনী বলছে যাই হোক, আমি কিন্তু চাটা খেয়ে বেরোবো, তুই কিন্তু কোর্টের ডেটটা মনে রাখিস। বলছে ওরা কিন্তু তোকে কোর্ট অবধি পৌঁছতে দেবে না, তোর উপর কিন্তু আরও আক্রমণ বাড়বে, এমনকি গুলিগোলাও ছুটতে পারে, তোর উপর হামলাও হতে পারে, এমনকি তোকে ওরা খুনও করে দিতে পারে। এভাবে সাবধান করে দিচ্ছে নন্দিনী। তটিনী বলছে চিন্তা করিস না, আমার নিজের উপর আর পরিবারের উপর পুরো ভরসা আছে, আর ভরসা আছে ওই মানুষটার উপর, পরশুরাম। আমার ভয় নেই, এইভাবে বলছে আর কি। এরপরে দেখা যাচ্ছে পরশুরাম তো অফিসের জন্য বেরিয়ে গেছে, আর তটিনী ফোন করেছে যে বাচ্চাদেরকে ঠিকমতো স্কুলে পৌঁছে দিয়েছো তো? বলে হ্যাঁ পৌঁছে দিয়েছি। বলে ওখানে গার্ড ছিল তো? বলে আরে চিন্তা করো না, গার্ড ছিল ওখানে, একদম ভয় পাওয়ার কিছু নেই। বলে আমার না খুব ভয় হচ্ছে, শিবপ্রসাদকে বলছে তটিনী। তটিনী বলছে যদি কিছু ঘটে? শিবপ্রসাদ বলছে কিচ্ছু ঘটবে না, চিন্তা করো না, আমি এবার যাই, আমার দুটো ক্লায়েন্ট ওয়েট করছে। তটিনী বলছে আচ্ছা ঠিক আছে, তুমি ক্লায়েন্ট মিট করো, আমি ফাঁকতালে ওই বিছানার চাদরগুলো কেচে ফেলি। বলে একদম কাচবে না কিন্তু, আমি ওয়াশিং মেশিন সার্ভিস সেন্টারে দিয়ে এসেছি। বলে তাতে কি হয়েছে, আমি হাতে কেচে নেবো। বলে না, ওই বিছানার চাদরগুলো খুব ভারী, তোমাকে হাতে কাচতে হবে না, আমি বরঞ্চ বাড়ি গিয়ে কেচে দেবো ওগুলো। বলে থাক, তোমাকে আর অত ভালোবাসা দেখাতে হবে না, আমি পারবো। তবুও শিবপ্রসাদ বলছে না, একদমই না, আমি বাড়িতে গিয়ে দেখবে একদম তোমার মনের মতো করে কেচে দেবো। বলছে আমি একদম আঁচড়ে আঁচড়ে কেচে দেবো, ঝা চকচকে হয়ে যাবে মাই ডিয়ার ওয়াইফ, এইভাবে পরশুরাম বলছে আর কি। এরপর পরশুরামকে তটিনী বলছে শোনো না, ফেরার পথে একটু পাঁপড় আর আচার নিয়ে এসো। বলে ও আর কিছু কিছু খুশির খবর আছে নাকি, হবে টবে নাকি? বলে যা তা একেবারে তুমি রাখো, অসভ্য একেবারে, এইভাবে বলছে আর কি তটিনী। তারপরে ফোনটা রেখে দেয় দুজনেই। এদিকে দেখা যাচ্ছে শিবপ্রসাদ যে অফিসে ঢুকেছে, সেখানে কিন্তু তার শ্বশুরমশাই ওখান দিয়ে যাচ্ছে, দেখে ফেলেছে। বলে কি ব্যাপার, জামাই তো বীমা কোম্পানির এজেন্ট, তাহলে এখানে কি করছে? এটা তো স্পেশাল ব্রাঞ্চের অফিস, এইভাবে বলছে।
আর এদিকে দেখা যাচ্ছে তটিনী কিন্তু কাজকর্ম করছে বাড়ির, আর মনের সুখে গান শুনছে, গান করছে, আর মনের সুখে বাড়ির কাজ করে যাচ্ছে। সেই সময় কিন্তু দরজা ঠক ঠক করছে বাব্বার। তটিনী বলছে কে, কোনো সারা শব্দ দিচ্ছে না, শুধু দরজা নক করে যাচ্ছে। বাব্বারকে তখন কেউ ফোন করেছে। বাব্বার বলছে বাচ্চা বর কেউ বাড়িতে নেই, শুধু বউ আছে, নাস্তা করে যাব, তারপর উঠিয়ে নিয়ে চলে যাব, এরকমভাবে বলছে আর কি। এদিকে নক করেই চলেছে। তটিনী সমানে কে বলে যাচ্ছে, কিছুতেই সারা শব্দ দিচ্ছে না। এবার তো তটিনী ভয় পেয়ে গেছে। তটিনী তখন সঙ্গে সঙ্গে শিবপ্রসাদকে ফোন করেছে। এদিকে পরশুরামকে বলরাম বলছে, কিরে তোকে কেউ দেখেনি তো? বলে কেন, কে দেখবে আবার? বলে তোর শ্বশুরমশাই এসেছিল। বলে কি বলছিস? বলে হ্যাঁ, মানে বলরাম বললো যে কোন দিক দিয়ে এসেছিল। বলে সেই সিঁড়ি দিয়ে তো আমিও উঠলাম, তাহলে আমাকে দেখে ফেলেনি তো, কি হবে এবার? উনি কেন এসেছিলেন? বলছে পরশুরামের সাথে দেখা করতে, বারবার করে রিকোয়েস্ট করছেন পরশুরামের সাথে মিট করতে চান। বলছে ও মাই গড, তাহলে কি হবে যদি দেখে ফেলে? এদিকে তটিনী পরশুরামকে সবটা জানায় যে কে যেন দরজা নকনক করছে, কিন্তু আওয়াজ করছে না। তখন শিবপ্রসাদ তো চিন্তায় পড়ে যায়। বলছে তুমি একদম চিন্তা করবে না, আমি এক্ষুনি আসছি। বলছে তুমি দরকার পড়লে ফোন করে মিতা বৌদিদের ডেকে নাও, আমি আসছি। বলে কেউ আসবে না, বিপদের সময় কেউ আসে না, বিশ্বাস করো। তটিনী বলছে শোনো না, আমার মনে হচ্ছে কর্ণ চ্যাটার্জি লোক পাঠিয়েছে, জানতে পেরেছে ফাঁকা বাড়ি, বাচ্চারা নেই, বর নেই, কেউ নেই, আমি একা আছি, তাই লোক পাঠিয়েছে। বলছে শোনো না, আমার খুব ভয় করছে, কি করব আমি এখন বুঝতে পারছি না। বলে আমি আসছি, এক্ষুনি আসছি। শিবপ্রসাদ বলছে যে আমাকে এক্ষুনি ড্রপ করে দিবি, চল আমি আসছি এক্ষুনি। বলরাম বলছে আচ্ছা চল। এদিকে তটিনী কি করবে কিছু বুঝে না পেয়ে রান্নাঘর থেকে বটি নিয়েছে আর দরজার কাছে গেছে। আর যেই দরজাটা খুলেছে আস্তে করে, ভেবেছে একদম বটিটা দিবে কোপ বসিয়ে, তখন যেই বটিটা দিয়ে মারতে যাবে দেখছে ওর বাবা। বলে বাবা তুমি? বলে তুই এসব বটি নিয়ে কি করছিস? বলে না কিছু না এসো। মানে তটিনীর বাবা বলছে আমি দেখলাম একটা লোক চলে গেল। তটিনী বলছে তুমি দেখলে লোকটাকে? বলে হ্যাঁ, আমি যখনই আসলাম আমাকে দেখে দৌড়ে পালিয়ে চলে গেল। বলছে তুমি চিনো লোকটাকে? আমি তাহলে আমি যদি পুলিশকে ইনফর্ম করি তুমি বলবে? বলে আমি এই ব্যাপারে কোনো সাহায্য করতে পারবো না। বলে পাপা তুমি আমার ড্যাডি, তুমি এরকম কেন করছো? তো আমি তোমার মেয়ে, তুমি এইটুকু সাহায্য করবে না আমাকে? বলে না। তটিনী বলছে নিশ্চয়ই কর্ণ চ্যাটার্জির লোক ছিল, প্লিজ বাবা আমাকে সাহায্য করো না। বলে কে কার লোক ছিল সেটা জানার আগে বল ইনি কে। বলে কে? তখন পরশুরামের ছবি দেখাচ্ছে, মানে ওই স্পেশাল ব্রাঞ্চ ছবিটা তুলে ফেলেছে। বলছে এ তো আমার বর শিবপ্রসাদ। কেন? বলছে একে আমি স্পেশাল ব্রাঞ্চের অফিসে দেখলাম, এর তো ওখানে যাওয়ার কথা নয়। তার তোমার বর কি এই অফিসে যায় নাকি? তটিনী তো বলছে কোন অফিস? বলছে স্পেশাল ব্রাঞ্চের অফিস। বলছে বলরাম, মায়া, সৌরভ তাদের অফিস, পরশুরাম তাদের অফিস, এখানে শিবপ্রসাদ কি করছে? বলছে ও কি রেগুলার যায় এখানে? ওদের সাথে শিবপ্রসাদের কি সম্পর্ক? শিবপ্রসাদ কি সত্যি বীমা কোম্পানির কমিশন এজেন্ট নাকি অন্য কেউ? বলে কি হলো, কে এই শিবপ্রসাদ? কথা বলছো না কেন, উত্তর দাও। তটিনী বলছে দাঁড়াও ড্যাডি দাঁড়াও, আমার মাথা কাজ করছে না, আমাকে একটু সময় দাও। তখন তার ড্যাডি বলছে এতে সময় দেওয়ার কি আছে, তুমি ওর স্ত্রী, তোমার স্বামী কি করে তুমি জানো না? বলে আমি জানি তো, ও তো বীমা কোম্পানির এজেন্ট। বলে চিরকালে কি তাই ছিল, মানে তোমার বিয়ের সময় তখনও কি তাই করতো? তটিনী বলছে হ্যাঁ, তখন বলতো একটা ছোটখাটো কাজ করে। সত্যজিৎ বলছে তারপর? বলছে বিয়ের পর বললো ও একটা বীমা কোম্পানির কমিশন এজেন্ট, ওর বেরোনোর কোনো ঠিক ঠিকানা নেই, কখনো রাতে বেরোতে হয়, কখনো দিনে বেরোতে হয়। সত্যজিৎ বলছে যে অনেকটা তদন্তকারী অফিসারদের মতো নয় কি? তটিনী বলছে কি বলছো তুমি ড্যাডি? বলে আমি কিছু বলছি না। এই ছবিটা চিৎকার করে বলছে যে লোকটা স্পেশাল ব্রাঞ্চে গেছে। লোকটা কে, কেন গেছে, লোকটার উদ্দেশ্যটা কি যাওয়ার? লোকটা অ্যাকচুয়ালি কে? লোকটা একটা মিস্টেরিয়াস লোক। লোকটা কোথায় বলো, লোকটা কোথায়? বলে বাবা লোকটা সকালে আমার হাতে হাত মিলিয়ে টিফিন বানিয়ে দিয়েছে বাচ্চাদের জন্য, ওয়াটার বোতলে জল ভরে দিয়েছে, বইপত্র সব গুছিয়ে দিয়েছে, নিজের ছেলের জুতো পর্যন্ত বেঁধে দিয়েছে। তারপর পিতা যেরকম নিজের সন্তানদের আঁকড়ে ধরে এরকম দুই বাচ্চাকে আঁকড়ে ধরে স্কুলে পৌঁছে দিয়েছে। বলে হ্যাঁ ড্যাডি, স্কুলে পৌঁছে দিয়েছে, প্রিন্সিপালের কাছে পৌঁছে দিয়েছে, একটা অত্যন্ত সাধারণ মধ্যবিত্ত মানুষ, আর তুমি তাকে ওকে সন্দেহ করছো কেন? তখন তার বাবা বলছে তাহলে সে ওখানে গিয়েছিল কেন? শিবপ্রসাদ বলছে ওই বিল্ডিংটায় অনেকজন যায়, ওই বিল্ডিং এর 9 তলায় একটা অফিস আছে, আমাদের ক্লায়েন্টের অফিস আছে, তার নামটা বলে। বলছে 5 কোটি টাকার লাইফ প্ল্যান, 2% কমিশন। এই গরিবের অ্যাকাউন্টে কিছু টাকা ঢুকতো। আসলে মেয়ের তো বিয়ে দিতে হবে, মেয়ে বড় মানে কিছু বছর পর তো মেয়ে বড় হবে, তার আগে মেয়ের এডুকেশন আছে, ছেলের হায়ার এডুকেশন আছে, আবার মেয়েরও হায়ার এডুকেশন আছে। কি জানেন তো, আমি আমার ছেলে মেয়েকে মানুষের মতন মানুষ করতে চাই। বলছে বেশ করো, কিন্তু তোমার মতো ভীরু বানিও না, কাপুরুষ বানিও না, মেরুদণ্ডহীন বানিও না। শিবপ্রসাদ বলছে আমার মেরুদণ্ড নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি বরং নিজের মেরুদণ্ডটা নিয়ে ভাবুন, এরপরে হয়তো আপনাকেও বুকে হাঁটতে হতে পারে। তটিনী বাবা বলছে কেন? বলছে কারণ আপনি সরীসৃপ হয়ে যাচ্ছেন, মেরুদণ্ডের জোর কমছে আর বিষের থলিতে বিষের জোর বাড়ছে। বলছে ছোবলে সবকিছু নিশ্চিন্ন করে দিচ্ছেন আপনি, নিজের সন্তানকেও ছাড়ছেন না। ওই বিল্ডিং এ আমাকে দেখে আপনি এখানে চলে এলেন নিজের মেয়েকে জিজ্ঞাসাবাদ করতে, কেমন সম্পর্ক আপনার মেয়ের সাথে? বলে কোনো সম্পর্ক নেই। বলছে সম্পর্ক নেই তোমাদের সাথে, সম্পর্ক থাকতে পারে না। বলছে কারণ তোমরা দিন আনো দিন খাও, তাই তোমাদের সাথে কোনো সম্পর্ক নেই। আর আমি সত্যজিৎ মুখার্জি, এই শহরের একটা নাম, পারলে সোশ্যাল সাইটে গিয়ে আমার স্ট্যাটাসটা একবার দেখে নিও। আর এই শহরের ধনী ব্যক্তিদের মধ্যে সত্যজিৎ চ্যাটার্জি আর কর্ণ চ্যাটার্জির, মানে সত্যজিৎ মুখার্জি আর কর্ণ চ্যাটার্জির নাম আসে। আর এই শহরে যারা পোকার মতো কিলবিল করে বাঁচে তার মধ্যে তুমি একজন।
পরশুরাম চুপ করে শুধু শুনছে। বলছে, আমার মেয়েকে তুমি এখানে নিয়ে চলে এসেছো। বলছে, আমি জানতে এসেছিলাম, আমার জানা হয়ে গেছে, আমি চলি। যেতে যেতে আবার বলছে, বাই দ্য ওয়ে, তোমার বাড়িতে কোনো এক অপরাধী ঢুকেছিল, আমি না থাকলে তোমার স্ত্রীর উপরে আঘাত হানতে পারতো। সো বি কেয়ারফুল। যে লড়াইটা লড়ছো তাতে কিন্তু দুপক্ষেরই মানে ক্ষতি হওয়ার সম্ভাবনাটা বেশি, তবে তোমার ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনাটা একটু বেশি। বলছে, তাই বলছি, একটু সাবধানে থেকো। ছোট পরিবার, সুখী পরিবার ভ্যানিশ না হয়ে যায়। যখন তার ড্যাডি চলে যাচ্ছে, বলছে, ড্যাডি ড্যাডি একবার শোনো, বলে, ডাকবে না, একদম ডাকবে না ওই নামে আমায়। তুমি যদি কেসটা থেকে সরে যেতে তাহলে সমস্ত প্রবলেম মিটে যেত। আমার বিজনেসের প্রবলেম মিটে যেত, কর্ণ চ্যাটার্জির প্রবলেম মিটে যেত, আরাধ্যের প্রবলেমও মিটে যেত, তোমাদেরও প্রবলেম মিটে যেত, আমরা সবাই শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারতাম। কিন্তু তা তুমি করতে দিলে না। একটা টিপিক্যাল মিডল ক্লাস ইগো নিয়ে তুমি থাকলে। আচ্ছা, তো আর 2-3 দিন, তারপর দেখো কোর্টে কি হয়। বলছে, তখন যেন বলো না যে তোমার ড্যাড তোমাকে সাবধান করেনি। তটিনীর কিন্তু চোখে জল। পরশুরাম বলছে, আপনি কেউ সত্যিকারের বাবা? আপনাকে দেখে তো হৃদয়হীন মনে হচ্ছে। তটিনীর ড্যাডি বলছে, হৃদয়হীন? নিষ্ঠুর। আমার মেয়ে আমার অমতে একটা থার্ড ক্লাস লোককে বিয়ে করেছে, ওয়ার্থলেস দিন আনে দিন খাই ছেলেকে বিয়ে করেছে, যেটা আমার একদম পছন্দের নয়। কারণ গরিবদের আমি অপছন্দ করি, তার থেকে অনেক বেশি অপছন্দ করি গরিবদের মূল্যবোধকে। তো এই কথা বলতে বলতেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো আজকের পর্ব এই পর্যন্তই বন্ধুরা। ভালো লাগলে কমেন্টে জানাবে, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।